বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় শিখব। সেটা হচ্ছে আজকে আমরা বেসিক্যালি দরপত্র নিয়ে আলোচনা করব এবং এরপরে আমরা দরপত্র আছে এরকম একটা অঙ্ক করব এবং জেনে নেব যে দরপত্র এবং উৎপাদন ব্যয় বিবরণী এই দুইটার মধ্যে আসলে পার্থক্যটা কোথায়। আসো আমরা এই বিষয়গুলো সবগুলো একটা একটা করে আলোচনা করব, শিখব। প্রথমে আসি, দরপত্র বলতে আসলে আমরা কি বুঝি। দরপত্র একটা ছোট্ট এক্সাম্পল দিই তোমাদেরকে। মনে করো আমি চিন্তা করতেছি যে কিছু টাকা জমানোর পরে মনে করো আমি চিন্তা করলাম যে আমি 10 তলা একটা বিল্ডিং নির্মাণ করব। একটা কিছু জমি কিনলাম, বললাম যে আমি 10 তলা একটা বিল্ডিং নির্মাণ করব। এখন এই বিল্ডিং নির্মাণ করার জন্য মনে করো কাজটা কোনো একজন যারা বিল্ডিং নির্মাণ বা যারা ঠিকাদারি প্রতিষ্ঠান আছে বা কনস্ট্রাকশনের কাজ যারা করে এরকম একটা প্রতিষ্ঠানকে আমি চিন্তা করলাম যে কাজটা দিব। এখন প্রতিনিয়ত আমার মনের ভিতরে একটা বিষয় কাজ করবে, যারা ভালো কাজ করবে কম টাকায় ওদেরকে আমরা সাধারণত কাজটা দেব, সবাই আমরা এরকম। তো এখন আমি কি করলাম, পত্রিকা একটা বিজ্ঞপ্তি দিলাম যে আমি অমুক জায়গায় একটা বিল্ডিং নির্মাণ করব, যে এত তলায়, যে কে কে কাজটা করতে আগ্রহী, আপনারা কে কত টাকার মধ্যে এই কাজটা করে দিতে পারবেন বিস্তারিত আমাকে জানান, একটা নির্দিষ্ট সময় দেব। তো আমার এই বিজ্ঞপ্তির আলোকে যারা কাজ করতে আগ্রহী তারা সাধারণত বিস্তারিত সবগুলো উল্লেখ করে আমাকে একটা দরখাস্ত দিবে। এই দরখাস্ত যে আমাকে দিল যাবতীয় বিষয়গুলো উল্লেখ করে, এটাই হচ্ছে মূলত আমাদের কি দরপত্র। আশা করি বুঝে গেছো দরপত্র। আর একটু সহজ করে আমি বলি, সেটা হচ্ছে মনে করো আমার বাড়িতে কোনো একটা অনুষ্ঠান আছে, এই অনুষ্ঠান উপলক্ষে আমার 100 কেজি মিষ্টির দরকার। আমার 100 কেজি কিসের দরকার? 100 কেজি আমার মিষ্টির দরকার। এখন এই 100 কেজি মিষ্টিটার দরকার, তো আমি সাধারণত কোনো একটা দোকানে গিয়ে যদি বলি আমাকে 100 কেজি মিষ্টি দেন, তারা সাধারণত আমাকে তাৎক্ষণিক 100 কেজি মিষ্টি দিতে পারবে না। তো আমাকে কি করতে হবে, আমাকে আগে থেকে কি করে আসতে হবে, ওই প্রতিষ্ঠানটাকে বা ওই দোকানে বলে আসতে হবে যে অমুক দিন আমার এত কেজি মিষ্টির প্রয়োজন, আপনি আমাকে এত কেজি মিষ্টি সাপ্লাই করবেন। এখন যখন আমি ওই দোকানে যখন মিষ্টিটার অর্ডার দিতে যাব, তখন তারা কি করবে, তারা আমাকে একটা মূল্য বলবে। এই মূল্যটাই হচ্ছে মূলত আমাদের অর্ডার কস্ট বা টেন্ডার কস্ট বা দরপত্র। ক্লিয়ার? এখন আসো আমরা যদি একটু সংজ্ঞাটাকে একটু সুন্দর করে বলি, সেটা হচ্ছে এরকম বলা যায়, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কোনো পণ্য সংগ্রহের, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কোনো পণ্য সংগ্রহের অথবা কোনো কাজ সম্পাদনের প্রয়োজন হলে, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কোনো পণ্য সংগ্রহে অথবা কোনো কাজ সম্পাদনের প্রয়োজন হলে উক্ত ব্যক্তি বা প্রতিষ্ঠান পত্রিকায় বা অন্য কোনো মাধ্যমে বিজ্ঞপ্তি প্রদান করে। স্বাভাবিক, বিজ্ঞপ্তি প্রদান করে উক্ত পণ্য বা কাজের মূল্য উল্লেখপূর্বক যে দরখাস্ত আহ্বান করে তাকে বলা হয় দরপত্র। ঠিক আছে? ওকে, এখন আসো তাহলে দরপত্রটা আমরা শিখলাম, অর্থাৎ কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি কোনো পণ্যের প্রয়োজন হয় অথবা কোনো কাজ সম্পাদনের প্রয়োজন হয়, কোনো পত্রিকা বা অন্য কোনো মাধ্যমে তারা সাধারণত উক্ত পণ্যের জন্য যে দরখাস্ত আহ্বান করে সেটাকে বলা হয় আমাদের দরপত্র। ওকে, শিখলাম আমরা দরপত্র। এরপরে আসো দরপত্রের প্রকারভেদ। এই দরপত্রকে সাধারণত 4 ভাগে ভাগ করা হয়। দরপত্রকে সাধারণত কয় ভাগে ভাগ করা হয়? 4 ভাগে ভাগ করা হয়। প্রথমটা হচ্ছে যে আমাদের একক দরপত্র। একক দরপত্রটা কি? একটি নির্দিষ্ট সরবরাহকারীর নিকট থেকে একটা নির্দিষ্ট সরবরাহকারী প্রতিষ্ঠান, মানে একটা প্রতিষ্ঠান যদি তোমাকে এই কাজটা করে দেওয়ার জন্য কোনো দরখাস্ত আহ্বান করে তাকে বলা হয় আমাদের কি একক দরপত্র। এরপরে আসে আমাদের সীমিত দরপত্র। সীমিত দরপত্র হচ্ছে সীমিত সংখ্যক অনুমোদিত প্রতিষ্ঠান। সীমিত সংখ্যক, মনে করো আমরা চট্টগ্রামে আছি, তো চট্টগ্রামের মধ্যে কোনো একটা নির্দিষ্ট অঞ্চলের অর্থাৎ স্বীকৃতকারী প্রতিষ্ঠানকে যদি আমরা বলি যে নির্দিষ্ট করে দিই যে অমুক আপনারা কি করেন, আমার কাজটা করতে পারবেন কিনা, আপনারা আমাকে কি করেন দরপত্র জানান, বা কত টাকার ভিতরে কাজটা করে দিতে পারবেন আমাকে জানান, এটাকে বলা হয় আমাদের সীমিত দরপত্র। অর্থাৎ সীমিত সংখ্যক কিছু প্রতিষ্ঠানের কাছ থেকে যখন আমরা দরপত্রটা গ্রহণ করি তখন সেটাকে বলা হয় আমাদের সীমিত দরপত্র।
উন্মুক্ত দরপত্র। উন্মুক্ত দরপত্র মানে চট্টগ্রামে মনে করো আমি একটা বিল্ডিং নির্মাণ করব, পুরো বাংলাদেশের যতগুলো ঠিকাদারি প্রতিষ্ঠান আছে সবাইয়ের কাছে আমি উন্মুক্তভাবে ছেড়ে দিলাম যে যারা যারা আমার কাজটা করতে আগ্রহী আছো তোমরা আমাকে কি করো, দরখাস্ত আহ্বান করো, কত টাকার মধ্যে কাজটা করে দিতে পারবা। এটাকে বলা হয় আমার উন্মুক্ত দরপত্র। এরপর হচ্ছে যে আন্তর্জাতিক দরপত্র। এখন যেমন বাংলাদেশের মনে করো কি পদ্মা সেতুর কাজ চলতেছে, এখন পদ্মা সেতুর কাজটা কারা করতেছে, চীনের একটা প্রতিষ্ঠান বা জাপানের, চীনের একটা প্রতিষ্ঠান করতেছে। তো এখন বাংলাদেশের কাজ বাইরের একটা দেশ করতেছে, অর্থাৎ যে দরপত্রটা পুরো বিশ্বের মধ্যে অর্থাৎ পুরো ওয়ার্ল্ডের মধ্যে পৃথিবীতে যতগুলা ঠিকাদারি প্রতিষ্ঠান বা কনস্ট্রাকশন কোম্পানি আছে বা এরকম কাজ যারা করে দেয় সবাই যদি আমাদের এখানে যদি দরপত্র আহ্বান করতে পারে তখন সেটাকে বলা হয় আন্তর্জাতিক দরপত্র। যেমন তোমাদের পরীক্ষায় যদি আসে যে বাংলাদেশের পদ্মা সেতুর কাজ করতেছে, কাজ করে দিয়েছে চীনা একটা প্রতিষ্ঠান, তাহলে এটা কোন ধরনের দরপত্র হবে? এক কথায় আনসার হবে এটা হচ্ছে আন্তর্জাতিক দরপত্র। অথবা যদি আমাদের পরীক্ষা যদি এরকম আসে, অর্থাৎ তোমাকে একটা কি দিল, তোমাকে একটা প্রশ্ন দিল বা উদ্দীপক দিল যে বাংলাদেশে পদ্মা সেতু নির্মাণ কাজ করবে, নির্মাণ কাজ করার জন্য বাংলাদেশ বিভিন্ন দেশের ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছে দরপত্র আহ্বান করছে, এটা কোন ধরনের দরপত্র হবে? তাহলে এক কথায় হবে এটা হবে আন্তর্জাতিক দরপত্র। তাহলে একটা প্রতিষ্ঠান যদি আমাদের দরপত্র সরবরাহ করে একক দরপত্র, সীমিত সংখ্যক প্রতিষ্ঠান যদি দরপত্র ছাড়ে সেটাকে বলা হয় সীমিত দরপত্র, পুরো দেশের সবার জন্য যদি উন্মুক্ত থাকে তখন সেটা হচ্ছে যে আমাদের উন্মুক্ত দরপত্র। আর আমাদের দেশের কাজটা যদি পুরো বিশ্বের যে কোনো প্রতিষ্ঠান যদি আমাদের এখানে দরপত্র আহ্বান করতে পারে তখন সেটাকে বলা হয় আন্তর্জাতিক দরপত্র। ওকে, তাহলে আমরা এটা শিখলাম। এরপরে হচ্ছে যে আমাদের দরপত্র প্রস্তুত প্রণালীর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ আমাদের এখানে। তো এই দরপত্র প্রস্তুতের ক্ষেত্রে আমি একটু সাধারণত তোমাদেরকে বলি, আমাদের উৎপাদন একটা হচ্ছে আমরা এতদিন শিখছিলাম উৎপাদন ব্যয়, আর একটা হচ্ছে আমাদের দরপত্রের ব্যয়। একটা হচ্ছে উৎপাদন ব্যয় আর একটা হচ্ছে দরপত্রের ব্যয়। দুইটার মধ্যে আমরা একটু তুলনা করব। কাজ কিন্তু দুইটারই একই রকম। মনে করো একটা প্রতিষ্ঠান কোন একটা পণ্য উৎপাদন করার সময় তাদের কাঁচা মাল লাগে, তারপরে হচ্ছে যে তাদের শ্রম লাগে, তারপরে কারখানা ও পরিব্যয় লাগে, তারপরে অফিস ও প্রশাসনিক খরচ লাগে, অফিস ও প্রশাসনিক খরচ লাগে, বিক্রয় ও বিতরণ খরচ লাগে। এগুলো হচ্ছে যে আমাদের সাধারণত খরচগুলা। তাহলে উৎপাদন ব্যয় আর দরপত্রের মধ্যে পার্থক্যটা কোথায়? উৎপাদন ব্যয়টা হচ্ছে তুমি কাজটা অর্থাৎ তুমি এই খরচগুলা করে ফেলছো, মানে তুমি কাঁচামালের টাকাটা খরচ করে ফেলছো, শ্রমের খরচটা করে ফেলছো, কারখানার খরচটা করে ফেলছো, অফিস ও প্রশাসনিক খরচটা করে ফেলছো, বিক্রয় ও বন্টন খরচটা করে ফেলছো। করার পর বছর শেষে তুমি কি করলা, এই যে আমার কোন খাতে কত টাকা খরচ হয়েছে এগুলো সবগুলোকে মিলে আমি একটা বিবরণী প্রস্তুত করলাম, যেটাকে বলা হয় আমাদের উৎপাদন ব্যয় বিবরণী। তাহলে উৎপাদন ব্যয় বিবরণীর ক্ষেত্রে আমরা যে জিনিসটা শিখলাম সেটা হচ্ছে আমাদের খরচটা সংগঠিত হবে পূর্বে, মানে আগে, আমরা বিবরণীটা প্রস্তুত করব পরে। অর্থাৎ উৎপাদন ব্যয় বিবরণীটা প্রস্তুত করা হয় আমাদের বাস্তব তথ্যের উপরে ভিত্তি করে, মানে যে খরচটা হয়ে গেছে ওই খরচের উপরে ভিত্তি করে আমাদের উৎপাদন ব্যয় বিবরণীটা প্রস্তুত করা হয়। কিন্তু দরপত্রটা তো এরকম না। দরপত্রটা হচ্ছে আমি প্রথমে খরচটা লিপিবদ্ধ করব, কোন খাতে কত টাকা খরচ হবে, পরবর্তীতে আমি কাজটা করব। কেন এরকম হয়? কারণ মনে করো এই আমার কাছে মনে করো 4-5টা কোম্পানি কি করলো, দরপত্র আহ্বান করলো, যে কম টাকাতে আমি যেখানে পাচ্ছি তাকে আমি কাজটা করে দেব। তাহলে এখন আসো, কোন একটা কোম্পানি তোমাকে দরপত্র, মনে করো ম্যাক্স কর্পোরেশন তোমাকে বললো ঠিক আছে আপনার বিল্ডিংটা আমি তৈরি করে দেব, আপনি আমাকে 1 কোটি টাকা দিতে হবে, আপনি আমাকে 1 কোটি টাকা দিতে হবে। এখন আমি তোমাদের কাছে যদি প্রশ্ন করি ম্যাক্স কর্পোরেশনটা কি আসলে কি কাজ কি করছে? করে নাই। আসলে কাজটা সে কিন্তু করে নাই। তার বিভিন্ন কাঁচামাল, বিভিন্ন শ্রম বা অন্যান্য বিভিন্ন খরচ সবগুলা আগে তো সে কাজ করে, এই কাজের উপরে অনুমান করে ভিত্তি করে, তার পূর্ব অভিজ্ঞতার উপরে আলোকে ভিত্তি করে
সে একটা মূল্য দাঁড় করাইছে, যেটাকে বলছি আমরা দরপত্র। তার মানে দরপত্রটা প্রস্তুত করা হয় আমাদের কাল্পনিক তথ্যের উপর ভিত্তি করে বা পূর্ববর্তী অভিজ্ঞতার উপরে ভিত্তি করে দরপত্রটা প্রস্তুত করা হয়। তাহলে আমি এটাকে এভাবে বলতে পারি যে দরপত্র প্রস্তুত করা হয় কাল্পনিক তথ্যের উপরে ভিত্তি করে, আর উৎপাদন ব্যয় বিবরণী প্রস্তুত করা হয় আমাদের বাস্তব তথ্যের উপর ভিত্তি করে। উৎপাদন ব্যয় বিবরণীর ক্ষেত্রে বিবরণী করা হয় পরে, খরচ করা হয় আগে। আর দরপত্রের ক্ষেত্রে বিবরণী প্রস্তুত করা হয় আগে, খরচ করা হয় কি পরে। ক্লিয়ার? ওকে, এখন আসো দরপত্র বিবরণীটা আমরা কিভাবে বের করব। প্রথম ক্লিয়ার করে দিই, দরপত্র বিবরণী আর উৎপাদন ব্যয় বিবরণী সবগুলা একই স্টেটমেন্টে করা হয়। মানে উৎপাদন ব্যয় বিবরণীতে আমরা যেভাবে করি, যে তথ্যগুলা থাকে একই রকম তথ্যগুলো আমাদের দরপত্র বিবরণীতেও থাকে। যেমন উৎপাদন ব্যয় বিবরণীতে আমরা কাঁচামালের সাথে মজুরি যোগ করলে মুখ্য ব্যয় পাই, কারখানা উপরিব্যয় যোগ করলে উৎপাদন ব্যয় পাই, উৎপাদন ব্যয়ের সাথে অফিস ও প্রশাসনিক এবং বিক্রয় বন্টন খরচ যোগ করলে আমরা মোট ব্যয় পাই, মোট ব্যয়ের সাথে মুনাফা যোগ করলে আমরা কি পাই? বিক্রয় পাই। এখানেও একই রকম, এখানেও আমাদের কাঁচামাল দেওয়া থাকবে, শ্রম দেওয়া থাকবে, কারখানা উপরিব্যয়, এগুলো সবগুলা লাস্ট ওই বিক্রয় মূল্যের পাশে আমরা এখানে কি লিখবো? দরপত্র লিখবো। ওকে, এখন আসো সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় যেটা, সেটা হচ্ছে আমাদের দরপত্র প্রস্তুত করার জন্য আমাদের কিছু তথ্য দেওয়া থাকবে, আবার কিছু তথ্য দেওয়া নাও থাকতে পারে। কিরকম? মনে করো আমরা এই যে এখানে যে তথ্যগুলো, এটা মনে করো একটা প্রতিষ্ঠানের কাজ। প্রথমে আমাদের উৎপাদন ব্যয়ের কিছু তথ্য দেওয়া আছে, তারপর হচ্ছে আমাদের পরে বলছে যে আমাদেরকে একটা কি করতে? দরপত্র প্রস্তুত করতে বলছে। তো দরপত্র প্রস্তুত করার জন্য মনে করো ওরা কাঁচামালের টাকাটা দিয়ে দিছে, কাঁচামালের টাকাটা দিয়ে দিছে, মজুরির টাকাটা দিয়ে দিছে, আর কোনো তথ্য বলে নাই। এরপরে বলছে যে তোমাকে কি করো? একটা দরপত্র প্রস্তুত করো। তাহলে দেখো আমাদের উৎপাদন ব্যয় বিবরণীতে খরচ আছে কয়টা? কাঁচামাল, শ্রম, কারখানা উপরিব্যয়, অফিস ও প্রশাসনিক এবং বিক্রয় বন্টন। তাহলে এখানে খরচ আছে আমাদের টোটাল 5টা, কিন্তু এখানে খরচ দিয়ে দিছে ওরা 2টা। তাইলে আরো কয়টা নাই? 3টা নাই। এখন আমরা কি 3টে লিখবো না? লিখতে হবে। মনে রাখবা উৎপাদন ব্যয় বিবরণীতে আমাদের যতগুলো তথ্য দেওয়া থাকবে, দরপত্র বিবরণীতেও ততগুলো খরচ তোমাকে দেখাইতে হবে। এখন প্রশ্ন করতে পারো, স্যার এখানে তো দেওয়া নাই, আমি কোত্থেকে লিখবো? হ্যাঁ, এখানে লেখারও একটা নিয়ম আছে। সেটা হচ্ছে, যেমন দেখো এই কারখানা উপরিব্যয়টা এখানে আছে, এখানে নাই। আমাকে কি করতে হবে? প্রশ্নে যদি কারখানা উপরিব্যয় যদি দরপত্রের জন্য দেওয়া না থাকে, এখানে আমাদের যে টাকাগুলো দেওয়া আছে এটার উপরে ভিত্তি করে কারখানা উপরিব্যয়ের একটা পার্সেন্টেজ বের করে নিতে হবে। কিভাবে পার্সেন্টেজটা বের করব? সাধারণত কারখানা উপরিব্যয়ের পার্সেন্টেজটা বের করা হয় শ্রমের উপর ভিত্তি করে। তাহলে কারখানা উপরিব্যয়ের পার্সেন্টেজটা হবে তোমার উপরে, যেটার পার্সেন্টেজ বের করি ওটা উপরে থাকে। তাহলে উপরে কারখানা উপরিব্যয়, নিচে হচ্ছে যে আমাদের শ্রম ইনটু 100। তাহলে আমাদের এখানে একটা পার্সেন্টেজ কি হয়ে যাবে? বের হয়ে যাবে। ওকে, এরপর আসো অফিস ও প্রশাসনিক উপরিব্যয় যদি এখানে দেওয়া আছে, এখানে যদি দেওয়া না থাকে, এটারও পার্সেন্টেজ তোমাকে নিজে থেকে বের করতে হবে। এটা কিভাবে করব? সাধারণত কোনো হেজ দেওয়া না থাকলে অফিস ও প্রশাসনিক উপরিব্যয়ের পার্সেন্টেজটা হবে উপরে হচ্ছে আমাদের অফিস ও প্রশাসনিক উপরিব্যয়, নিচে হচ্ছে যে উৎপাদন ব্যয়। অর্থাৎ কিছু বলা না থাকলে আমরা উৎপাদন ব্যয়ের উপরে ভিত্তি করে কি করব? এটার পার্সেন্টেজটা আমরা বের করব। তাহলে অফিস ও প্রশাসনিক উপরিব্যয়ের পার্সেন্টেজটা কিসের উপরে ভিত্তি করে বের করব? উৎপাদন ব্যয়ের উপরে, যদি প্রশ্নে কিছু হিন্স দেওয়া না থাকে। একইভাবে বিক্রয় বন্টন উপরিব্যয়েরও একই অবস্থা, অর্থাৎ এটাও উৎপাদন ব্যয়ের উপরে ভিত্তি করে আমাদেরকে কি করতে হবে? পার্সেন্টেজটা বের করতে হবে। বের করলাম। তাহলে কাঁচামালের টাকা দেওয়া আছে, মজুরির টাকা দেওয়া আছে, কারখানা উপরিব্যয়ের পার্সেন্টেজ বের করলাম, তারপর অফিস ও প্রশাসনিক এবং বিক্রয় বন্টন উপরিব্যয়েরও পার্সেন্টেজ আমরা বের করলাম। এরপরের কাজ কি? এরপরের কাজ হচ্ছে যে আমরা তো এখানে সবগুলো লিখবো, কাঁচামাল মজুরি লিখবো, লেখার পরে এরপরে কারখানা উপরিব্যয় লিখবো। এখন এই কারখানা উপরিব্যয়ের যে পার্সেন্টেজ, এটা কিসের উপরে ভিত্তি করে বের করছো? মজুরির উপরে। কিসের উপরে? মজুরির উপরে। এখানে যে মজুরিটা দেওয়া থাকবে, এই মজুরির উপরে এখানে পার্সেন্টেজটা প্রয়োগ করলে টাকাটা চলে আসবে। দেখবা এখানে তোমরা যেটা ভুল করো সেটা হচ্ছে যে এই শ্রম ব্যয়ের উপরে তোমরা পার্সেন্টেজটা প্রয়োগ করে দিয়ে এখানে টাকাটা লিখবো। এটা একবারে করা যাবে না। এখানে আমরা পার্সেন্টেজটা প্রয়োগ করব, এখানে শ্রম ব্যয় যেটা দেওয়া আছে বা এখানে মজুরি যেটা দেওয়া আছে, এই মজুরির উপরে এই পার্সেন্টেজটা প্রয়োগ করে এখানে টাকাটা লিখবা। একইভাবে কারখানা উপরিব্যয়, প্রশাসনিক উপরিব্যয়, এখানে যে পার্সেন্টেজগুলো বের হবে, যেমন আমাদের এটা যোগ করলে উৎপাদন ব্যয় বের হবে,
এখানে তো এটা যোগ করলে উৎপাদন ব্যয়, এই উৎপাদন ব্যয়ের উপরে প্রয়োগ করা যাবে না, এখানে পার্সেন্টেজ গুলো প্রয়োগ করতে হবে। এখানে যে উৎপাদন ব্যয়টা তুমি পাইবা এই উৎপাদন ব্যয়ের উপরে ভিত্তি করে তোমাকে কি করতে হবে, পার্সেন্টেজ গুলো প্রয়োগ করতে হবে, টাকার পরিমাণটা চলে আসবে। তাহলে চলে আসবে আমাদের এখানে মোট ব্যয়। মোট ব্যয়ের সাথে মুনাফা, মুনাফার কথা প্রশ্নে বলা থাকতে পারে, আর বলা না থাকলে এখানে আমরা উৎপাদন ব্যয় বিবরণীতে যে মুনাফার হারটা প্রয়োগ করছি এই মুনাফার হারটা আমরা এখানেও প্রয়োগ করব। প্রয়োগ করলে যেটা পাবো সেটা হচ্ছে আমাদের দরপত্র। ক্লিয়ার? এভাবে আমরা মূলত আমাদের দরপত্র প্রস্তুত করব। আর যদি আমাদের কোনো দরপত্র নির্ণয় করার জন্য যে খরচগুলো আমাদের মিসিং থাকবে এই খরচগুলো আমাদের যদি দেওয়া না থাকে তখন অর্থাৎ দেওয়া না থাকলে পার্সেন্টেজ বের করব, আর যদি হিন্স দেওয়া থাকে যেভাবে হিন্স বলে এইভাবে ধরবো আমরা। এখানে আরেকটা বিষয় ক্লিয়ার করি, মনে করো বিক্রয় বন্টন খরচটা এখানে নাই, বিক্রয় ও বন্টন খরচটা এখানে কি নাই, তাহলে তুমি কি এখানে বিক্রয় বন্টন খরচটা লিখবা? লিখবা না। অর্থাৎ এখানে যা যা আছে এখানে তোমাকে তা লিখতে হবে, বা বেশি লিখা যাবে না। বুঝতে পারছি? ওকে, আর একটা বিষয় ক্লিয়ার করে ফেলে, সেটা হচ্ছে যে দরপত্র বিবরণীতে কখনো মজুদ পণ্য থাকে না। যেমন আমরা প্রারম্ভিক সমাপনী মজুদ, তারপর প্রারম্ভিক তৈরি পণ্য, সমাপনী তৈরি পণ্য, প্রারম্ভিক আংশিক তৈরি পণ্য, সমাপনী আংশিক তৈরি পণ্য, প্রারম্ভিক কাঁচামাল, সমাপনী কাঁচামাল, এগুলো কিন্তু দরপত্রে থাকে না, এগুলোর এখানে কোনো কাজ নেই। আশা করি বোঝা গেছে। ওকে, এখন আসো, এখন আমরা কুমিল্লা বোর্ড 2019 সালের যে প্রশ্নটা আছে তোমরা এই প্রশ্নটা নাও, এই প্রশ্নটা এখন আমরা সলিউশন করব। কুমিল্লা বোর্ড 2019, তাহলে কুমিল্লা বোর্ড 2019 সালের প্রশ্নটা দেখো, আমি প্রশ্নটা পড়তেছি একটু দেখো। কুমিল্লা বোর্ড 2019 এর যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটাতে বলা আছে দেখো, ফজলুল হক লিমিটেডের উৎপাদন সংক্রান্ত তথ্য দেওয়া আছে, যেখানে ব্যবহৃত কাঁচামাল আছে 90,000 টাকা, মজুরি দেওয়া আছে 50,000 টাকা, কারখানা উপরিব্যয় 30,000 টাকা, প্রশাসনিক উপরিব্যয় দেওয়া আছে 10,000 টাকা। এটা আমাদের উৎপাদন ব্যয় তথ্য। এরপরে নিচে বলছে আমাদেরকে প্রথম প্রশ্ন বিক্রয়ের উপরে লাভের হার নির্ণয় করতে বলছে। নিচে আরেকটা তথ্য বলছে, উপরিক্ত তথ্যের উপর ভিত্তি করে একটি দরপত্রের মূল্য নির্ণয় করতে হবে, যার জন্য কাঁচামাল 8,000 টাকা, মজুরি ব্যয় 5,000 টাকা এবং মোট ব্যয়ের উপর 30% মুনাফা করা হবে। মোট ব্যয়ের উপরে মুনাফা দেওয়া আছে 30%, কথা বুঝবা? মোট ব্যয়ের উপরে মুনাফা 30%। এখন আমাদের প্রথম প্রশ্ন বলছে বিক্রয়ের উপরে মুনাফার হার নির্ণয় করো। অর্থাৎ ক নাম্বার বলছে আমাদেরকে বিক্রয়ের উপর মুনাফার হার নির্ণয় করো। বিক্রয়ের উপর মুনাফার হার নির্ণয় করো। এখন আসো, আমাদের প্রশ্নে দেওয়া আছে মোট ব্যয়ের উপরে মুনাফার হার, বুঝবা? প্রশ্নে দেওয়া আছে মোট ব্যয়ের উপরে মুনাফার হার, কিন্তু আমাদেরকে বের করতে বলছে বিক্রয়ের উপরে মুনাফার হার। তাইলে যেহেতু আমাদের মোট ব্যয়ের উপরে পার্সেন্টেজ দেওয়া আছে, প্রশ্নে যেটা দেওয়া আছে আমাদের যেটা দেওয়া আছে সেটা হচ্ছে মোট ব্যয়ের উপর মুনাফার হার 30%। এখন আসো, তাহলে যেহেতু মোট ব্যয়ের উপরে দেওয়া আছে আমরা ধরি, মনে করি মোট ব্যয় 100 টাকা, তাহলে মুনাফা 30 টাকা, তাহলে বিক্রয় কত টাকা? বিক্রয় হচ্ছে আমাদের 130 টাকা। কেন বিক্রয়টা বের করলাম? আমরা বিক্রয়ের উপরে মুনাফার হার বের করব সেজন্য। এখন ঐকিক নিয়মে যদি করি, দেখো বিক্রয় 130 টাকা হলে মুনাফা, যেহেতু মুনাফার হার বের করব 30 টাকা, বিক্রয় 1 টাকা হলে মুনাফা হবে 130 ভাগে 30 টাকা। যেহেতু শতকরা পার্সেন্টেজ আমরা বের করব, সুতরাং বিক্রয় 100 টাকা হলে মুনাফা হবে 30 গুণ 100 ডিভাইডেড বাই 130। পার্সেন্টেজটা বের করে ফেলো, তাহলে আসছে 23.08%। 0.08% বের করে ফেললাম। ঠিক আছে? ওকে, আশা করি বুঝা গেছে। এরপর আসো খ নাম্বার। খ নাম্বার বলছে উৎপাদন ব্যয় বিবরণী তৈরি করার জন্য বলছে আমাদেরকে। উৎপাদন ব্যয় বিবরণীটা তৈরি করার জন্য বলছে আমাদেরকে। তাহলে কলামটা করে ফেলবা উৎপাদন ব্যয় বিবরণীর জন্য। উৎপাদন ব্যয় বিবরণী, বিবরণ
টাকা টাকা উপরে প্রতিষ্ঠানটার নাম লিখবা, এরপরে উৎপাদন ব্যয় বিবরণী। এরপরে এখানে আমাদেরকে তারিখটা লিখতে হবে যদি তারিখ থাকে। প্রথমে আমরা কাঁচামাল, ব্যবহৃত কাঁচামাল লিখে ফেলি। ব্যবহৃত কাঁচামাল, এই ব্যবহৃত কাঁচামাল দেওয়া আছে, দেখো ব্যবহৃত কাঁচামাল দেওয়া আছে 90,000 টাকা, লিখে ফেললাম। এরপরে যোগ, এরপরে দেখো মজুরি দেওয়া আছে 50,000, যোগ মজুরি 50,000, তাহলে যোগ করো, যোগ করলো হচ্ছে 1,40,000, 1,40,000, এটা হচ্ছে মুখ্য ব্যয়। এটার সাথে আমরা যোগ করব যোগ কারখানা উপরি ব্যয়, কারখানা উপরি ব্যয়। এই কারখানা উপরি ব্যয় দেওয়া আছে দেখো 30,000 টাকা, তাহলে যোগ করলে হচ্ছে 1,70,000 টাকা। আমরা বের করে ফেললাম উৎপাদন ব্যয়, উৎপাদন ব্যয়। ওকে, শেষ। উৎপাদন ব্যয়টা আমরা বের করলাম। এরপরে আসো, এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদেরকে গ নাম্বার কি বলছে দেখো, গ নাম্বার বলছে আমাদেরকে দরপত্রের মূল্য নির্ণয় করতে বলছে। তো এখন দরপত্রের মূল্য তো আমরা নির্ণয় করব। এখন দরপত্রের মূল্য নির্ণয় করার জন্য আমাদের প্রশ্নে দেখো কাঁচামাল দেওয়া আছে, মজুরি দেওয়া আছে, তাহলে আমাদের এখানে প্রশাসনিক উপরিব্যয়টা দেওয়া নাই। প্রশাসনিক উপরিব্যয়টা কি দেওয়া নাই, কারখানা উপরিব্যয়টাও দেওয়া নাই। তাহলে এই কারখানা উপরিব্যয় এবং প্রশাসনিক উপরিব্যয়ের আমাদের পার্সেন্টেজগুলো নিজে থেকে বের করতে হবে। তাহলে আমরা প্রথমে একটু ওয়ার্কিং এ আসি, আমাদের ওয়ার্কিং এ আসি। ওয়ার্কিং এর ক্ষেত্রে প্রথমে 1 নম্বর ওয়ার্কিং আমরা বের করব কারখানা উপরিব্যয়ের শতকরা হার। কারখানা উপরিব্যয়ের শতকরা হার, এটা বের করার নিয়মটা হচ্ছে উপরে থাকবে কারখানা উপরিব্যয়, কিছু বলা না থাকলে এটা সাধারণত আমরা মজুরির উপরে বের করব। তাহলে মজুরি আছে আমাদের, নিচে বসবে আমাদের মজুরি ইনটু 100। তাহলে দেখো কারখানা উপরিব্যয় আছে 30,000 টাকা ডিভাইডেড বাই মজুরি আছে 50,000 টাকা ইনটু 100। তাহলে পার্সেন্টেজটা বের করে ফেলো। তাহলে পার্সেন্টেজ এসেছে আমাদের 60%। ওকে, বের করে ফেললাম। এরপরে আরেকটা খরচ আমাদের উৎপাদন ব্যয় বিবরণীতে দেওয়া ছিল প্রশাসনিক উপরিব্যয়, তাহলে এটারও পার্সেন্টেজ বের করে ফেলতে হবে। ওয়ার্কিং 2 প্রশাসনিক উপরিব্যয়ের শতকরা হার। তাহলে উপরে থাকবে অফিস প্রশাসনিক উপরিব্যয়, আর এটা সাধারণত বের করব আমরা উৎপাদন ব্যয়ের উপর, নিচে থাকবে উৎপাদন ব্যয়, কিছু বলা না থাকলে উৎপাদন ব্যয় ইনটু 100। তাহলে দেখো প্রশাসনিক উপরিব্যয় আছে আমাদের 10,000 টাকা, এরপর আমাদের উৎপাদন ব্যয় বের করছিলাম আমরা 1,70,000 টাকা ইনটু 100। তাহলে বের করে ফেলো। তাহলে এটা এসেছে 5.88%, 88% বের হয়ে গেল। তাহলে এই দুইটা পার্সেন্টেজ আমাদের দেওয়া ছিল না, সেজন্য অর্থাৎ আমাদের উৎপাদন ব্যয় বিবরণীতে খরচগুলো ছিল, দরপত্রেতেও আমাদেরকে খরচগুলো লিখতে হবে, কিন্তু এটা ব্যাপারে আমাদের প্রশ্নে কিছু বলা নাই, সেজন্য আমরা ওয়ার্কিংটা বের করে নিলাম। ওকে, এখন আসো, এখন আমরা মূলত করব দরপত্র বিবরণীটা আমরা করব। তাহলে দরপত্র বিবরণী আগের মতোই কলাম, কলাম সাধারণত আগের মতোই হবে। দরপত্র বিবরণী, বিবরণ, টাকা টাকা। ওকে, প্রথমে আমরা কাঁচামালটা লিখে ফেলি। কাঁচামাল দরপত্রের জন্য একটা কাঁচামাল দিয়ে দিছে, কাঁচামাল দিয়ে দিছে, সেটা হচ্ছে 8,000 টাকা, লিখে ফেললাম। এরপরে ওরা একটা মজুরিও দিয়ে দিছে, মজুরি দিয়ে দিয়েছে 5,000 টাকা। তাহলে 8 5 13 যোগ করো, তাহলে 13,000 টাকা। এই 13,000 টাকা হচ্ছে আমাদের মুখ্য ব্যয়, মুখ্য ব্যয়। এরপরে প্লাস কারখানা উপরিব্যয়,
কারখানা উপরিব্যয়। এখন আসো কারখানা উপরিব্যয়ের পার্সেন্টেজ বের করছিলাম আমরা 60%। কিসের উপরে? মজুরির উপরে। তাহলে মজুরি আছে কত টাকা? 5000 টাকা। তাহলে এই 5000 টাকা 60%। তাহলে করো 5000 টাকা 60% 3000 টাকা। তাহলে যোগ করলে 16000 টাকা। 16000 টাকা হচ্ছে উৎপাদন ব্যয়। উৎপাদন ব্যয় এটার সাথে আমরা যোগ করব যোগ প্রশাসনিক উপরিব্যয়। এই প্রশাসনিক উপরিব্যয় বলছে উৎপাদন ব্যয়ের 5.88%। তাহলে উৎপাদন ব্যয় হচ্ছে 16000 টাকা। এই 16000 টাকা 5.88%। তাহলে টাকাটা বের করো 5082 টাকা, না 941 টাকা। 941 টাকা। তাহলে যোগ করো, যোগ করলে হচ্ছে যে 16941 টাকা। 16941 টাকা এটা হচ্ছে আমাদের মোট ব্যয়। মোট ব্যয়। তাহলে মোট ব্যয়টা আমাদের বের হলো। এরপরে মোট ব্যয়ের সাথে আমরা যোগ করব সাধারণত মুনাফা। মোট ব্যয়ের সাথে মুনাফাটা যোগ করব, যোগ মুনাফা। এখন মুনাফা বলে দিছে, দেখো মোট ব্যয়ের কত পার্সেন্ট? মোট ব্যয়ের 30%। তাহলে মোট ব্যয়ের উপরে 30%। তাহলে 16941 এর 30% 5082 টাকা। 5082 টাকা যোগ করো, যোগ করলে হচ্ছে 22023 টাকা। 22023 টাকা এটা হচ্ছে আমাদের দরপত্রের মূল্য। দরপত্রের মূল্য বের হয়ে গেল এটাই। তাহলে এভাবে মূলত আমাদেরকে কি করতে হবে? দরপত্রটা করতে হবে। আশা করি আজকের ক্লাসের পরে আমাদের দরপত্র সম্পর্কে আর কোনো সমস্যা থাকবে না। এরপরও যদি কারো কোনো সমস্যা হয়, কেউ যদি না বুঝো তাহলে আমাকে জানাবা। তাহলে আজকের মতো এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।